সবশেষ জানতে আমরা যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ারের সাথে। তিনি আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, রাজধানীর গাবতলীতে আছেন বাজিদ সাদ এবং এরপর গাজীপুরে রয়েছেন রকিবুল রাহাত। তবে শুরুতে আমরা স্টেশনের খবর জানবো। সিফাত, এই মুহূর্তের সবশেষ তথ্য জানতে চাই, কি দেখছেন, যাত্রী চাপ কতটা বেড়েছে? অনেকটা বেড়েছে মুক্তি। গতকাল এবং তার আগের দিন, যেহেতু আজকে তৃতীয় দিন, এই 2 দিনের তুলনায় আজকে কয়েক গুণ বেড়েছে। ছুটির দিন, গতকাল যারা সবশেষ কর্মক্ষেত্রে গিয়েছেন তারপরে আজকে ছুটির দিনে বাড়ি ফিরছেন। আমরা যেটি দেখেছি, সময় যত গড়াচ্ছে তত মানুষের চাপ বাড়ছে। প্রত্যেকটি যে ট্রেন রয়েছে সেগুলো যে বাড়তি বা অতিরিক্ত যেই যাত্রী সেই নিয়ে তারা কিন্তু ঢাকা ছাড়ছে। এবং আজকে সব মিলিয়ে লোকাল, মেইল, কমিউটার এবং আন্তনগর ট্রেন মোট 70টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে সারা বাংলাদেশের উদ্দেশ্যে। এবং সেই সাথে 2টি স্পেশাল ট্রেন ইতিমধ্যে ছেড়ে গেছে। এবং এই যে আজকে তৃতীয় দিনে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এই বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য তারা যেটি বলছে, লোকাল, মেল, কমিউটার ট্রেন তারা সেবা রেখেছে এবং সেই সাথে 25% আসনবিহীন টিকিট কাটারও সুযোগ থাকছে। তারা বলছে যে টিকিট ছাড়া কেউ যাতে ভ্রমণ না করতে পারে সেই জন্য তারা সকল ধরনের ব্যবস্থা রেখেছে। তারপরে অনেকে টিকিট ছাড়া যখন ভেতরে আসেন তখন সেক্ষেত্রে বাড়তি টাকা দিয়ে টিটি থেকে টিকিট কিনে অনেকে যাচ্ছেন। তারপরে সবার টিকিট চেক করা হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি এখন পর্যন্ত, এরপরে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা, যদিও সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। তাতে করে এই ট্রেনের যে যাত্রীরা রয়েছেন তারা এখানে স্টেশনে অপেক্ষা করছেন, আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন। এবং তারপরেই মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15টায় ছেড়ে যাওয়ার কথা, যেটি ইতিমধ্যে 4 নম্বর প্ল্যাটফর্ম এসে পৌঁছেছে। বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জে, যেটি 1:30টায় ছেড়ে যাবে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে, যেটি 1:45টায় ছেড়ে যাবে। এবং আমরা যেটি দেখেছি যে সময় যত গড়াচ্ছে তত প্রত্যেকটি ট্রেন, শুধুমাত্র যে এক্সপ্রেস ট্রেনগুলো তা কিন্তু না, লোকাল, মেল, কমিউটার যেগুলো আসছে সেগুলোতে করেও মানুষ সবশেষ তাদের ঈদ যে যাত্রা সেটি যাওয়ার জন্য, বাড়িতে স্বজনদের সাথে ঈদ করার জন্য মুক্তি সবশেষ যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন। স্ট্যান্ডিং টিকিটের লম্বা লাইনে দাঁড়িয়েছে মানুষ। তো মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ কমলাপুর থেকে। ধন্যবাদ সিফাত আপনাকে যুক্ত হওয়ার জন্য। সাদ, গাবতলীতে বাস কাউন্টারগুলোর চিত্র কীরকম, সেখানে কতটা ভিড় দেখতে পাচ্ছেন এবং কাউন্টার থেকে বাসগুলোকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে কিনা? শেষ প্রশ্নটা দিয়ে যদি শুরু করতে চাই, নির্ধারিত সময়েই এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রী সাধারণ এখানে এসছেন এবং এখানে বেশ ভিড় রয়েছে। যারা নারীর টানে বাড়িতে ফিরে যাবেন ঈদুল আজহা উপলক্ষে, যেহেতু আর 2 দিন পরই ঈদুল আজহা, তো সেই উপলক্ষে একটু আগে ভাগেই বাড়িতে ফেরা, যেহেতু বাড়িতে গিয়ে গরু কেনার একটা ব্যাপার রয়েছে সেটিও কিন্তু তারা জানাচ্ছেন। এবং এখানে কিন্তু আমরা বেশ ভিড় দেখতে পেয়েছি। সেই সাথে এখানটা মোটামুটি জাঁকজমক একটা পরিবেশ তৈরি হয়েছে। সেই সাথে একটু তথ্য জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু গাবতলী যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে এখানে বিআরটিএ চেয়ারম্যান এসেছিলেন। তিনি এখানকার যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছেন। একটু যদি অভিযোগগুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এখান থেকে যেই নির্ধারিত ভাড়া থেকে কিন্তু বেশি ভাড়া রাখা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করছেন। সেই সাথে আরও একটি ব্যাপার যেটি লক্ষণীয়, সেটি হলো যাত্রীরা এখান থেকে টিকিট চাচ্ছেন কিন্তু তারা কিন্তু এখান থেকে টিকিট পাচ্ছেন না। তাদেরকে বলা হচ্ছে যে টিকিট শেষ হয়ে গিয়েছে, কিন্তু অন্যদিকে তারা যদি বেশি মূল্য দিয়ে থাকছেন, যদি বেশি টাকা দেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবার টিকিট দেওয়া হচ্ছে। সেই সাথে আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে গাবতলী যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজে কিন্তু এখান থেকে যাত্রী গিয়ে লোকাল যে বাসগুলো রয়েছে, আন্তজেলা বাসগুলো, সেখানে ওঠার চেষ্টা করছেন, কেননা ওখানে ভাড়াটা কিছুটা কম নেওয়া হচ্ছে এখানের তুলনায়। এবং অন্যদিকে যেই তথ্যটি সংযুক্ত করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বিআরটিএ চেয়ারম্যান কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি যেমন পরিদর্শন করে যেমনটি জানিয়েছেন, যদি ভাড়া নিয়ে কারো কোনো অভিযোগ থাকে এবং বাড়তি ভাড়া নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিনি এ বিষয়ে অভিযোগ গ্রহণ করবেন এবং অভিযোগ গ্রহণ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, তেমনটি কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী রকিবুল রাহাত, তিনি আছেন গাজীপুরে। রাহাত, ঢাকার অন্যতম প্রবেশপথ গাজীপুরের মহাসড়কটি, জানাবেন যে সেখানে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কতটুকু তৎপর রয়েছে?
মুক্তি, গাজীপুরের চন্দ্রামোড়টি মূলত উত্তরবঙ্গে যাওয়ার যে দ্বার সেটিকে বলা হয়, এবং চন্দ্রামোড় আমরা সকাল থেকেই দেখছি অল্প স্বল্প যানজট চন্দ্রামোড়ে লেগে আছে। আমি এখানকার চিত্র দেখালে বিষয়টি আর একটু স্পষ্ট হবে। আমরা দেখছি যে গাজীপুরের দিক থেকে, অর্থাৎ গাজীপুর চৌরাস্তার দিক থেকে যে যানবাহনগুলো আসছে সেগুলোকে দীর্ঘক্ষণ যানজটে অপেক্ষা করেই কিন্তু চন্দ্রামোড় পাড়ি দিতে হচ্ছে। এছাড়া আরেকটি যেটি রয়েছে, অর্থাৎ নবীনগর বাইপাইল হয়ে যে মোড় পর্যন্ত আসার যে রাস্তাটি রয়েছে ঢাকা থেকে, সেই রাস্তাটিতেও আমরা দেখেছি 2 কিলোমিটারের মতো যানজট রয়েছে। তবে এই যে গাজীপুর চৌরাস্তার দিক থেকে আসার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার যানজটের খবর আমরা পাচ্ছি এই যে যানবাহনগুলো এই সড়কটি পাড়ি দিয়ে এই পর্যন্ত আসছে সেখানে। তবে আমি যদি আপনাকে বলি, এই ফ্লাইওভারটি থেকে নেমেই কিন্তু সামনের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এবং সেই জায়গাটি আমরা দেখছি যে সেই জায়গার সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, তবুও এই যানজটটা লেগেছে মূলত এই চন্দ্রা থেকে যেহেতু যাত্রী তোলা হয় সেজন্য। এবং শুধুমাত্র এই জায়গাটি নয়, আমরা দেখছিলাম বাইপাইল, নবীনগর, এমনকি গাবতলীর পরে যে হেমায়েতপুর, সাভার, সবগুলো বাস স্ট্যান্ড ঘিরেই কিন্তু 10 থেকে 15 মিনিটের একটি যানজট লেগে আছে। কারণ সব জায়গা থেকেই যাত্রী তোলা হচ্ছে। বাসগুলো যেহেতু নিয়ম মানছে না, তারা রাস্তার মধ্যে থেকেই যাত্রী তুলছে, সেক্ষেত্রে এই বাস স্ট্যান্ডগুলোর পেছনের দিকের যানবাহনগুলো কিন্তু যানজটে পড়ছে। তবে সড়কে আমরা পর্যাপ্ত পরিমাণ হাইওয়ে পুলিশ এছাড়া ট্রাফিক পুলিশের সদস্যদের নিয়োজিত থাকতে দেখছি। তারা চেষ্টা করছেন, কিন্তু যেহেতু একটি বাস এসে থামার পরেই মানুষজন সেই বাসটিতে হুমড়ি খেয়ে ওঠার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের ওই মুহূর্তে আর কিছু করার থাকে না। এবং একই সঙ্গে আমরা দেখছি যে নবীনগর থেকে যে চন্দ্রা পর্যন্ত আসার যে সড়কটি, সেই সড়কটির একটি রাস্তার এক পাশ আটকে রাখা হয়েছে। যদিও যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি যে সেই রাস্তাটি কি কারণে বন্ধ করে রাখা হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে এই সড়কটির অবস্থা কিছুটা ভালো। অর্থাৎ যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা বলছেন যে এই বাস স্ট্যান্ডগুলোতে যেখান থেকে যাত্রী তোলা হয় সেই জায়গাগুলো যদি আরেকটু শিথিল করে দেওয়া যায়, বা সেই জায়গাগুলো যদি আরেকটু ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যদি আরেকটু ঠিক করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে যানজটের যে ভোগান্তিটি রয়েছে সেই ভোগান্তিতে পড়তে হবে না। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যতটুকু আমরা খবর পেয়েছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 2-1টি পয়েন্টে থেমে থেমে গাড়ি গেলেও অধিকাংশ জায়গায় কিন্তু হাইওয়ের যে গতি রয়েছে সেই গতি অনুযায়ী গাড়ি যেতে পারছে। অর্থাৎ ঈদযাত্রার গতকাল যেহেতু সরকারি ছুটি হয়েছে, আজকে থেকে মানুষজনের যাওয়ার চাপটি বেশি, সেক্ষেত্রে বলা যায় যে আজকের মতো ঈদযাত্রা অল্প স্বল্প ভোগান্তির। এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। রাহাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। এবারে আমাদের সহকর্মী দেলওয়ার দোলনের কাছে আমরা যেতে চাই। তিনি আছেন এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। দোলন, টোল প্লাজার বর্তমান চিত্র কি দেখছেন এবং ভোগান্তি বিষয়ে যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে টোল প্লাজায় সকাল থেকে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়, যেমনটি আমরা এসেও দেখেছি। সকাল থেকে আমরা এখানে রয়েছি আর আমরা দেখতে পাচ্ছি যে মূলত টোল প্লাজায় যেমনটা দেখা যাচ্ছে এখানে কিন্তু মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, যারা ঈদ যাত্রায় মোটরসাইকেল যোগে তাদের গন্তব্যে পৌঁছাতে শুরু করেছেন, তারা কিন্তু তাদের জন্য আলাদা লেন রয়েছে। অন্যদিকে এখানে এই মাওয়া প্রান্তের এই টোল প্লাজাটিতে মূলত 60টি বুথে টোল আদায় করা হচ্ছে। তার মধ্যে একটি বুথ থেকে মূলত মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের থেকে আদায় করা হচ্ছে। বাকি 6টি টোল যে রয়েছে, যে টোল প্লাজার মধ্যে যে 6টি রয়েছে বুথ, সেগুলো থেকে কিন্তু অন্যান্য প্রাইভেট কার এবং যাত্রীবাহী বাসে যারা যাতায়াত করছেন বা যারা ছেড়ে যাচ্ছেন ঢাকা, তাদের থেকে টোল আদায় করা হচ্ছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে তীব্র যানজট, সেটির যে গণপরিবহন কিংবা যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেটি থেকেও আমরা এখানে এসে দেখেছি সকাল থেকে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান যারা রয়েছেন তারা এখন চলাচল করছেন, যার কারণেই মূলত যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ যারা আমরা কথা বলেছি তারা বলছেন যার কারণে যানজটের মাত্রাটা একটুখানি বেশি। আমরা যেমনটা জানতে পেরেছি যে টোল প্লাজা হয়ে মূলত 6 কিলোমিটার এলাকা পর্যন্ত যে যানজটটি সৃষ্টি হয়েছে
সেটি কিন্তু সকাল থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে যারা বের হচ্ছেন তারা মূলত ছনপাড়া থেকেই আর এই টোল প্লাজা অংশ পর্যন্ত যে যানজট সেটি কিন্তু তারা পোহাতে হচ্ছে। এদিকে আরেকটি বিষয় বলে রাখতে চাই, মোটরসাইকেল যোগে যারা যাচ্ছেন তারা মূলত একটি নির্ধারিত লেন ধরে যেতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রশাসনকে বা যারা ট্রাফিক যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে দেখেছি যে তৎপর রয়েছেন, বিশেষ করে যারা হেলমেট নিয়ে আসেননি কিংবা যারা হেলমেট নিয়ে আসেননি তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে যে তীব্র যানজট তৈরি হয়েছে সেই ক্ষেত্রে অনেকে বলছেন যে আসলে সকাল থেকে তীব্র গরমের মধ্যে তারা অনেক সময় টোল প্লাজা অতিক্রম করতে সময় লাগছে। এই ছিল মাওয়া প্রান্ত থেকে সবশেষ। আমরা সড়ক এবং রেলপথে যাত্রার খবরাখবর জানছিলাম, এবার একটু নৌপথের খবরাখবর জানতে চাই। আমাদের সহকর্মী তালহা জুবের রয়েছেন চাঁদপুর লঞ্চঘাট থেকে। তালহা, জানাবেন যে ঈদ উদযাপনে তো চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে, তো এই অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কী রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? মুক্তি, রেলপথ সড়ক পথের পাশাপাশি চাঁদপুরের এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় তা কিন্তু নৌপথ। আসলে ঢাকার সাথে যোগাযোগের সুদীর্ঘকাল থেকে কিন্তু চাঁদপুরের এই নৌপথ কিন্তু ব্যবহার করা হয়ে আসছে। যেহেতু আর কয়েকদিন পরেই মুসলমানদের যে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, তো সেই পরিবার পরিজনের সাথে কিন্তু ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য যারা কর্মমুখী মানুষ রয়েছে তারা কিন্তু ছুটে আসছেন। এবং বিশেষ করে গতকাল যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও আজকে সকাল থেকে কিন্তু যে যাত্রীবাহী লঞ্চ রয়েছে তা কিন্তু যাত্রীদের পরিবহন করে কিন্তু তারা নিয়ে আসে। এবং যেটা লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে মূলত ওভার যাত্রী বহন করে লঞ্চ চলাচল না করলেও মানে যাত্রীর চাপ কিন্তু খুব ভালো করে কিন্তু সকাল থেকে রয়েছে এবং হয়তো তা ঈদের আগ পর্যন্ত কন্টিনিউ করবে। মূলত চাঁদপুরের এই লঞ্চ ঘাট দিয়ে চাঁদপুর ছাড়াও আশপাশে যে জেলা শহর রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং শরীয়তপুরের কিন্তু অনেক যাত্রী কিন্তু চলাচল করে থাকে। তো যেহেতু এখন বর্ষার মৌসুম, সেই ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার কারণে কিন্তু যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে লঞ্চ ঢাকার টার্মিনাল থেকে যাতে না ছাড়ে এবং যখন দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া দেখলে বা কোনো যদি সংকেত থাকে নদীপথে তখন যাতে তারা নিরাপদে যাতে লঞ্চ যাতে নিরাপদে রাখে। তাছাড়া যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু চাঁদপুর বিআইডব্লিউটি এর যে কর্মকর্তারা রয়েছে তাদের পাশাপাশি কিন্তু নৌ পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সহ যে সামাজিক যে সংস্থাগুলো রয়েছে, তো সবকিছু মিলে কিন্তু তারা কিন্তু যাত্রীদের নিরাপত্তায় কিন্তু কাজ করে যাচ্ছে এবং এখন অব্দি কিন্তু যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে কিন্তু পারাপার করতে পারছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার সবশেষ চাঁদপুর লঞ্চঘাট থেকে। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি